দিল্লি বিস্ফোরণ, কিন্তু সেই দিল্লি বিস্ফোরণের কোথাও সুতো এসে পৌঁছলো এই বাংলাতেও। এই বাংলার পলাশিপাড়ার এক বাসিন্দা এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন। হাওয়ালায় যে টাকা ট্রান্সফার হয়েছে তার সঙ্গে তার যোগ খুঁজে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে মাদার অফ সেটন বলে একটি বিস্ফোরকের কথাও আসছে। এই বিস্ফোরণ তো হয়েছে দিল্লিতে, তার যোগ বাংলা অবধি পৌঁছলো। এই নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো, কিন্তু একই সঙ্গে যেটা নিয়ে আলোচনা না করলেই নয় তা হলো আজ হঠাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে এত খেপে গেলেন কেন? একেবারে বলছি কোট অ্যান্ড কোট খেপে গেলেন কেন? আর রাজ্যপালই বা হঠাৎ করে ব্যালট আর বুলেটে গুলিয়ে গেলেন কেন? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নির্বাচনের ঠিক আগে মুর্শিদাবাদ বলুন কিংবা আরও একাধিক জায়গা, দক্ষিণ 24 পরগনার আরও একাধিক জায়গায় এত তাজা বোমা আনছে কি? এগুলো পেটো বোমা, আমরাও বুঝতে পারি বড় সড়ো জঙ্গি নাশকতার জন্য এগুলো আনা হয়নি, কিন্তু কোন কারণে আনা হচ্ছে, কারা আনছে, কারা মজুত করছে? বাংলায় ভোট কি অশান্ত হবে? আজ এই প্রশ্নগুলো দিয়ে শুরু করব। আমাদের সঙ্গে যারা আছেন আসুন আলাপ করে নিই। আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক, তিনি রয়েছেন। তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। শুভাশিস বন্দ্যোপাধ্যায় কূটনৈতিক বিশেষজ্ঞ এবং সিকিউরিটি এক্সপার্ট আমাদের সঙ্গে রয়েছেন, এবং কর্নেল দীপাংশু চৌধুরী অবসরপ্রাপ্ত সেনাকর্তা কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন। প্রথমেই দেখি দিল্লি বিস্ফোরণে পলাশিপাড়া যোগ ঠিক কী হয়েছে। দিল্লি বিস্ফোরণে পলাশিপাড়ার এক যুবকের নাম উঠে আসছে, তার নাম সাবির। কিছু গ্রাফিক্স আছে, সেই গ্রাফিক্সগুলো দেখাবো। হ্যাঁ, পলাশিপাড়ার যোগে হাওয়ালার মারফত যে টাকা আত্মঘাতী জঙ্গি উমরের কাছে যেত, সেটা এই সাবিরের মারফতেই যেত। সাবির এই মুহূর্তে জেলে। জেল থেকে বসে সাবির এই হাওয়ালা নেটওয়ার্ক কিভাবে চালাচ্ছে, প্রথম। দ্বিতীয়, হাওয়ালার কানেকশানে নদিয়ার যে নামটা উঠে এলো, তারপর কতটা স্বস্তিতে আমরা রয়েছি আর কতটা স্বস্তিতেই বা বাংলার বাসিন্দারা রয়েছে। তৃতীয়, এসটিএফের জিজ্ঞাসাবাদ তো চলছে, এনআইএ তারাও তদন্ত করছে। প্রশ্ন হলো জেলে বসে এহেন কাজ কিভাবে করলেন সাবির? আজ এই নিয়েই চলুন প্রথমে শুরু করা যাক। কারণ যা জানা যাচ্ছে, দিল্লি কার ব্লাস্ট কিংবা দিল্লি বিস্ফোরণে প্রায় 20 লক্ষ টাকা, বিশ্বাস করুন প্রায় 20 লক্ষ টাকা হাওয়ালা মারফত ওই জঙ্গি ডাক্তারদের কাছে গিয়েছিল। সেই টাকার একটা অংশ কিংবা একটা অনুচ্ছেদ বাংলার সাথেও কানেক্টেড। আমি অনির্বাণকে দিয়ে শুরু করব। অনির্বাণ বাংলার জেলে বসে আছে, প্রেসিডেন্সি জেলে বসে আছে। সরকারের আন্ডারেই প্রেসিডেন্সি জেল আমি যতদূর জানি। সেখানে বসে একজন হাওয়ালা নেটওয়ার্ক চালাচ্ছে, আর জেলের কর্তৃপক্ষ কী করছে? আঙুল চুষছে। দেখুন, এক্ষেত্রে যদি এটা আঙুল চোষা হয়ে থাকে, তাহলে একের পর এক, সেটা পুলওয়ামা হোক, পেহেলগাম হোক বা দিল্লি হোক, তাহলে মোদি অমিত শাহ কী চুষছিলেন? আপনি সে প্রশ্নটা করতে পারবেন, জানি আপনি পারবেন না, কিন্তু আমরা করছি। এটা যদি এখানে এই জেলে বসে হাওয়ালা নেটওয়ার্কের অভিযোগে সেখানে তদন্ত করতে এসছেন, কোনো অসুবিধা নেই। 100 বার তদন্ত হওয়া উচিত। পলাশিপাড়া হোক, প্রেসিডেন্সি জেল হোক, তিহার জেল হোক, যে কোনো জেলে হোক, বসে যদি কেউ কিছু করে থাকেন, এই বিশেষ করে নাশকতামূলক কাজকর্মের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, তাদের কাউকে রেয়াত করার কোনো প্রসঙ্গও নেই। সেখানে যদি জেলের কর্তাও কোনোভাবে তার জড়িত থাকার কোনো সঠিক তথ্য প্রমাণ থাকে, তাকেও তদন্তের আওতায় আনা উচিত। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি জাস্ট তোমায় একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি যে তার বিরুদ্ধে কী কী অভিযোগগুলো শুনে তারপর তুমি বলো এগুলো গুরুতর কিনা। এক, জেলে বসে দেশবিরোধী কার্যকলাপে যুক্ত ছিল সাবির। ভারত বিরোধী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। সোশ্যাল মিডিয়ার মারফত দেশবিরোধী মতবাদ গড়ে তোলার চেষ্টা করত। জঙ্গি মডিউলে নতুন সদস্য যোগ করার দায়িত্ব ছিল সাবিরের। আমাদের প্রশ্ন, জেলে বসে এই কাজ কিভাবে সম্ভব? সোশ্যাল মিডিয়া, টেলিফোনস, আমরা জানি জেলে এগুলো হয়। আমার বক্তব্য হচ্ছে কীভাবে সম্ভব, স্পেসিফিকলি যখন কয়েক মাস আগে একেবারে সুপ্রিম কোর্টে এই ওয়েস্ট বেঙ্গল প্রিজন নিয়ে কিংবা কারেকশনাল হোমস নিয়ে একটি রিপোর্ট জমা দেওয়া হয়, যদিও সেটা একটি ভিন্ন তর্ক, তুমি নিশ্চয়ই জানো আমি কিসের কথা বলছি, প্রেগনেন্সি ইন জেলস ইন ওয়েস্ট বেঙ্গল, তাই নিয়ে অডিট করার কথা বলা হয় প্রতিটি জেলকে। তারপর এই কাজ কিভাবে হচ্ছে? দেখুন, এক্ষেত্রে এই যে অভিযোগ এখানে উঠে আসছে, সেটা আদৌ কত সারবত্তা আছে এটা খুঁটিয়ে দেখা দরকার আছে। তার কারণ একটাই কারণে বলছি, বিহারে যখন নির্বাচন চলছিল সেই সময় দাঁড়িয়ে এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে অমুক ইউনিভার্সিটি, তমুক ডাক্তার, তমুক এলাকার লোক, আমাদের দিনাজপুরের একজন চিকিৎসককে ডেকে পাঠানো, জিজ্ঞাসাবাদ করা, সবকিছু হয়েছিল। এবং আমি কিন্তু একেবারে সরাসরি বলেছে যে আমরা ক্লিন চিট দিচ্ছি। হ্যাঁ, সেটা বিহারে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর, সেটা রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর। আই থিংক ইউ আর রং। অ্যাবসলিউটলি সকালবেলা ডেকে নিয়ে
যাওয়া গেছিল শিলিগুড়িতে, সন্ধ্যাবেলা ক্লিন চিট দেওয়া হয়। খুব ভালো কথা, এবং সেটা খবরে যখন প্রকাশ হচ্ছে বিহার ইলেকশনের রেজাল্ট বেরিয়ে গেছে, এবং একটা জিনিস খেয়াল রাখো, যে বিস্ফোরক উদ্ধার হয়েছিল, প্রায় 350 কিলো বিস্ফোরক উদ্ধার হয়েছিল জম্মু কাশ্মীরের যে থানায় রাখা হয়েছিল, সেখানে বিস্ফোরণের ঘটনা আমরা জানি 7জন বা 9জন সম্ভবত মারা গেছে, এক্স্যাক্টলি তারা মারা গেছেন। এবং একটি প্রথম সারি সংবাদ মাধ্যমে প্রকাশ যে সেখানকার যাবতীয় তথ্য প্রমাণ সেগুলোও কিন্তু আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না, যা সরাসরি এই তদন্তের ক্ষেত্রে একটা বিশাল রকমের বাধা সৃষ্টি করতে পারে বা করছে। এবার গোটাটাকে যদি তুমি ডট কানেক্ট করো, এর সঙ্গে যদি পুলওয়ামার পরবর্তীকালে সত্যপাল মালিকের কথাগুলি আমরা ধরি, পেহেলগামের ক্ষেত্রে কিভাবে কি ঘটলো সেটা যদি ধরি, তাহলে ডটগুলো কিন্তু কানেক্ট করলে অন্য একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। বেশ, আমি একবার তন্ময়দার কাছে যাবো। তন্ময়দা, কানেক্টিং দ্য ডটস, আমি জানি অনির্বাণ পাশ কাটিয়ে গেল অনেকটা, কিন্তু আমি আপনাকেও এই প্রশ্নটা করব, জেলে বসে এরকম নেটওয়ার্ক মেনটেন করা কিভাবে সম্ভব? সোশ্যাল মিডিয়া, টেলিফোনস, জঙ্গিদের সঙ্গে যোগাযোগ বাংলার জেলে বসে কিভাবে সম্ভব? দেখুন ইলমাজ, আপনি অনেকটা কিছু বলেছেন, যে কলকাতা হাইকোর্ট এই প্রশ্নটা তুলেছিল যে তারা অবাক হয়েছিলেন যে জেলে থেকে এতজন কি করে মহিলা প্রেগন্যান্ট হয়ে যায়, তো তারপরে হচ্ছে তার তদন্ত শুরু হয়েছে। শুধু তাই নয়, আমরা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে রিপোর্ট করেছে যে জেলে বসে একাধিক সিম কার্ড ব্যবহার করা হচ্ছে, জেলে বসে মোবাইল টেলিফোনে কথাবার্তা চলছে। যখন সেটা সামনে আসে তখন সংবাদ মাধ্যম লেখে, না হলে জেলের মধ্যে ওটাগুলো চলতে থাকে। এখন তাহলে হচ্ছে জেলের যে নজরদারিটা দরকার, সেই নজরদারিটা তো সেখানে তো আর কেন্দ্র নেই, সেখানে পুরোপুরি রাজ্য সরকারের। তো রাজ্য সরকার যাদেরকে রেখেছে, বা যখন একের পর এক রিপোর্ট আসছে বা একের পর এক বিভিন্ন মাঝে মাঝে এইগুলো বেরিয়ে এসছে যে জেলের মধ্যে সিম কার্ড ঢোকানো হচ্ছে, জেলের মধ্যে মোবাইলে কথা বলা হচ্ছে, তারপরে সেগুলো আটকাতে পারছে না কেন? আজকে ইনি যেগুলো আপনার অভিযোগ হচ্ছে, সেগুলো হয়তো দেখবেন এনার সমস্ত সাগরেরা বাইরে রয়েছেন, উনি ওখান থেকে টেলিফোনে তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। একেবারে একদম ঠিক জায়গায়। আপনি নিশ্চয়ই মানছেন যে রাজ্যের এর ওপর নিশ্চয়ই মানে কন্ট্রোল থাকা উচিত, দায়টা রাজ্যের। দেখুন, জেল গঠিত পশ্চিমবঙ্গে যেটা আছে সেটা হচ্ছে পুরোপুরি নিয়ন্ত্রিত বাই রাজ্য সরকার। সুতরাং সেখানে যে ঘটনাই ঘটুক, সেটা হচ্ছে জেল কর্তৃপক্ষ ইনভলভ থাক বা না থাক, সাধারণতভাবে জেল কর্তৃপক্ষ ইনভলভ থাকে। প্রশ্ন হলো যে এই যে জঙ্গি কার্যকলাপের যে সাথে যুক্ত রয়েছে, তার আগে তো ছোটখাটো যারা ক্রাইমে যুক্ত রয়েছে তারা তো জেলে বসে ফোন করছে, মানে রাজ্যের একটা দায় আছে। তখন রাজ্য কিছু করলো না কেন? একেবারে মানে রাজ্যের একটা দায় আছে। আমি 100% তন্ময় দাদা আপনার সঙ্গে আজকে অনেকদিন পর, কিন্তু আমি 100% আপনার সঙ্গে সহমত। এবার এখানেই আমার দ্বিতীয় প্রশ্নটা, যখন মুক্তেশ্বর জেলে হয় তখন আপনাদের রাজ্য সরকারও দায়বদ্ধ তো? দেখুন, কয়েকদিন আগে হয়েছে আইএসআই এর অপারেশন, আইএসআই এর মডিউল চলছে মুক্তেশ্বর জেল থেকে। দেখুন, যে কোনো জেলে বলবো, যে কোনো জেলে যদি সেখানে যদি জেলের মধ্যে হয়, যে সরকার থাকবে তার দায়িত্ব। সেটা ভারতীয় জনতা পার্টি সরকার থাকলেও সেটা তো কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের রাজ্যে বারে বারে এগুলো ঘটতে থাকে, রাজ্য সরকার হচ্ছে উদাসীন থাকে। তৃণমূল, মাফ করবে, তৃণমূল সমর্থক আইনজীবী অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ দাদা কিন্তু মেনে নিলেন, তন্ময়বাবু কিন্তু মেনে নিলেন যে রাজ্যই থাক, যে সরকারই থাক দায়বদ্ধ। ওই মুখ ফুটে দিল্লি পুলিশের নিরাপত্তার দায়িত্বে কে ছিল, তিনি দায়ী বলুক, বলুন না এটা এটা ওটা এটা ওটা। অমিত শাহ দায়ী, হ্যাঁ, বলতে দাও আমাকে, দিল্লিতে তো ডবল ইঞ্জিন। বলতে দাও আমাকে, হ্যাঁ বলুন, হ্যাঁ বলতে দাও আমাকে যে ওখানে বলা হয়েছে না 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 দায়ী কি, হ্যাঁ কি না, অমিত শাহ দায়ী, হ্যাঁ কি, বলতে দাও না তুমি। আরে অমিত শাহ দায়ী, হ্যাঁ কি না, অমিত শাহ দায়ী। ওকে 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 জেন্টলম্যান, মুভিং অন একটু আমি দিল্লি পুলিশে কে দায়ী, আমরা একটু নামাবো এবং বাকি দুজনের কণ্ঠস্বর একটু তুলবো। আমরা সুভাষিস এবং সুভাষিস বন্দ্যোপাধ্যায় এবং কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে একটু স্ক্রিনে আনবো প্লিজ। হ্যাঁ, কর্নেল চৌধুরী এবং সুভাষিস, দ্য পলিটিক্যাল হচপচ হ্যাজ এন্ডেড। নাও লেটস টক ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। আমি একবার কর্নেল চৌধুরীর কাছে যাব এবং তারপর আমি সুভাষিসের কাছে যাব। কর্নেল চৌধুরী, জেলের ভেতর এরকম নেটওয়ার্ক, আইএসআই লিঙ্কড একটা নেটওয়ার্ক মুক্তেশ্বর জেল থেকে পাওয়া গেল কয়েকদিন আগে, দ্যাট ফয়েলড দ্য লুধিয়ানা ব্লাস্ট। তারপর বাংলায় এখানে একটা সরাসরি এসটিএফও জিজ্ঞাসাবাদ করছে, এনআইএ তদন্ত করছে, সরাসরি এক সাবিরের নাম উঠে আসছে যে হওয়ালা চালাচ্ছে, যে র্যাডিক্যালাইজ করছে। এখানে প্রেসিডেন্সি জেলে বসে এই সমস্যার দায়টা কে নেবে? দেখুন, জেল, প্রেসিডেন্সি জেল হোক অথবা তিহার জেল হোক অথবা গুজরাটের জেল হোক অথবা জম্মু কাশ্মীরের জেল হোক, জেলের মধ্যে থেকে এই যে
ঘটনাগুলো যেগুলো সামনে চলে আসে, আরো ঘটনা ঘটে যেগুলো সামনে আসে না, বাট যেগুলো সামনে চলে আসে প্রত্যেকটা, যেটা উনি বিজেপি মুখপাত্র বললেন, এটা প্রত্যেকটা রাজ্য, ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। তো অফকোর্স যে রাজ্যে হচ্ছে, যেখানে হয়, কমপ্লিট রেসপন্সিবিলিটিস অফ দ্য স্টেট, এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, যেহেতু পশ্চিমবাংলা জেলের মধ্যে একটা ঘটনা ঘটেছে, তার মানে এই নয় যে আর কোনো জেলে হচ্ছে না। প্রতিটা জেলে হচ্ছে, কাশ্মীরে হচ্ছে, আমার দীর্ঘদিন জম্মু কাশ্মীর এবং এই বিভিন্ন আজকে যাদের টিভির পর্দা দেখছে তাদের নিয়ে খেলাধুলো। তো এরা জেলের মধ্যে থেকেও ততটা সক্রিয় যতটা বাইরে সক্রিয়। ইনফ্যাক্ট আমরা উত্তরপ্রদেশে দেখেছি, যখন বিভিন্ন সময় অন্যান্য সরকার চলছিল, জেলের মধ্যেই একটা আলাদা কিংডম চলতো। সেই জায়গায় শুধু পশ্চিমবাংলায় একটা জেলে, প্রেসিডেন্সি জেল, নিশ্চিতভাবে যে ঘটনাগুলো সামনে আসছে আমি সেগুলোকে কোনোটাই সাপোর্ট করছি না। নিশ্চিতভাবে এই ঘটনাগুলো দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক। আমি একবার কর্নেল চৌধুরী, সরি টু কাট ইউ হিয়ার, আমি একবার সুভাষিসের কাছে আসবো। সুভাষিস, এই অপারেশন, এই মডিউলগুলো চলে কিভাবে? মুক্তেশ্বরে আমরা দেখেছিলাম, উইচ ওয়াজ দি লুধিয়ানা ব্লাস্ট, হ্যান্ড গ্রেনেড ব্লাস্ট, ফয়েল হলো। কি জানা গেল? জেলের ভেতর থেকে আইএসআই অলরেডি সেখানে অপারেটিভ বসিয়ে রেখেছে, তাদেরকে মানে ফ্লিপ করিয়েছে, এবং তারা জেলের ভেতর থেকে বসে ভারতে সন্ত্রাসের ছক করছে। সেম উইথ সাবির। এবং সব থেকে বড়ো কথা, আমি দুজনকে রেসপেক্ট দিয়েই বলছি যে স্যার যে কথাগুলো বললেন ওগুলো অ্যাবসলিউট টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট। ওনারা যে কথাগুলো বলছেন একটা আবেগের জায়গা আছে, অবভিয়াসলি তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছেন, এবং পয়েন্টটা হচ্ছে কোথাও একটা গিয়ে ওনাদের তো এটা বুঝতে হবে যে 100% অ্যাকিউরেট অ্যাডমিনিস্ট্রেশনটা ইজ এ হোক্স। তো সেখানে লুপহোল আছে। স্টেট গভর্নমেন্ট, সেটা বিজেপি চালাক, তৃণমূল চালাক, বা পৃথিবীর যে কোনো পলিটিক্যাল পার্টি চালাক, লুপহোল তো থাকবে। এই সাবজেক্টিভ লুপহোলটাকে অ্যাড্রেস করার জন্যই তো জনতারা ভোট দিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম করে। এখান থেকে আমি একবার কর্নেল চৌধুরীর কাছে যাব। কর্নেল চৌধুরী, মনে হয় না কি যে দিস ইজ দ্য টাইম, এই সময়টা এসেছে, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সুভাষিস উইল এগ্রি উইথ মি, আগামী 500 ঘন্টা কিংবা 25 দিন খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য, বাংলার মানুষের জন্য। আই নো হি স্মাইলিং, হি ওয়ন্ট সে মাচ। এবং এই মুহূর্তে বাংলা যেখানে দাঁড়িয়ে আছে, কিংবা ভারতবর্ষের যা আমরা দেখতে পাচ্ছি চারদিকে, পলিটিক্যাল কচকচানিটা কমা দরকার, এবং পলিটিক্যাল পার্টিদের এবার একটু বোঝা দরকার যে ন্যাশনাল সিকিউরিটি ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট দে শুড বি বদার্ড অ্যাবাউট। প্রথমে দেশ, তারপর তো ভোট। একদম ইলমাজ, আমি যেটা বলছিলাম ওটা আপনি তো বলে দিলেন, আমার আর বলার কিছু নেই। জাতীয় নিরাপত্তা, ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন, যেটা সুভাষিস বলছিল, এটা দেশের ব্যাপার, এটা কোনো জেল, রাজ্য সরকার, কেন্দ্র সরকারের ব্যাপার না। রাজ্য সরকার, কেন্দ্র সরকার তখনই থাকবে যখন দেশ থাকবে। যদি আপনারা এই 5-6 জন আমরা স্টুডিওতে যারা বসে আছি, এদের বাড়ি থেকে যদি দিল্লি ব্লাস্টে কেউ ধরুন আহত হতো অথবা নিহত হতো, আমরা কি এইভাবে বসে কথা বলতে পারতাম? এইভাবে নিশ্চিতভাবে পারতাম না। তো তখন নিশ্চিতভাবে আমাদের মনের মধ্যে থাকতো এটা কেন্দ্রের দোষ না রাজ্যের দোষ। তার থেকে আমাদের বাড়ির একজন চলে গেল, আমাদের একজন ভারতীয় নাগরিকের মৃত্যু হলো। কাদের জন্য হলো? এই যেটা সুভাষিস বলল, মিসগভর্নেন্সের জন্য। দিল্লি ব্লাস্ট যদি হয়ে থাকে, সেখানে অনেক লোক হয়তো বেঁচে গেছে, ধরো 50,000 60,000 লোক বেঁচে গেছে, কিন্তু 12 জন তো প্রাণ দিয়েছে। যদি ইউজ করতো হাজার লোক মারা যেত। যদি এই 3 টন মানে 3000 কিলো ইউজ হতো, আরো 1000, তাহলে আমরা এখানে স্ট্যাটিস্টিক্স কাউন্ট করতাম। বাট এই একত্রিত হয়েছিল এই যে জিনিসগুলো, কোথাও না কোথাও নিশ্চিতভাবে তো আমাদেরও দেখতে হবে গাফিলতি হয়েছে, কোথাও না কোথাও গাফিলতি। তারপর একটা ব্লাস্ট হয়েছে, আবার শ্রীনগরে সেখানে চেকিং করার সময় আরো বড় ব্লাস্ট। তো প্রত্যেকটা জিনিসে প্রশ্নচিহ্ন ওঠে। যেমন জেলের মধ্যে যদি কেউ হাওয়ালা করে, দেশকে ভাঙার চেষ্টা করে, যেটা আপনি বললেন, ভারত বিদ্বেষ, ভারতকে শেষ করে দেওয়া, অশান্ত করা, ভারতের যে সীমান্ত আছে, বিশেষ করে বাংলাদেশ, পশ্চিমবাংলা, 7টা উত্তর পূর্বে যেভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবং আপনি নিশ্চয়ই জানেন, ইখতিয়ার বলে একজন বাংলাদেশি, সে মুর্শিদাবাদে গা ঢাকা দিয়েছিল। ওখানে একটা বাংলাদেশের গোয়েন্দাকে মেরে গা ঢাকা দিয়েছিল, কোথায়? মুর্শিদাবাদে। এবং এই ইখতিয়ার কিছুদিন আগে সাইফুল্লাহ সাহেব যখন কথা বলছিল, একটা ভার্চুয়াল মিটিং করছিল পাকিস্তানে, পুরো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে বাংলাদেশি ইউনিট গভর্নমেন্ট এবং বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অ্যান্ড হিজ আদার সিকিউরিটি অ্যাডভাইজার। আমি নামগুলো সব নিয়ে নিতে পারি, তারা আসছে। আমরা এখানে এই কনভারসেশনটাকে, স্যার, ফর ন্যাশনাল সিকিউরিটি উইল কিপ ইট শর্ট।
আমরা এটা নিয়ে এক্ষুনি কথা বলবো না, আগে উনি আসুন, তারপর আমরা আমাদের কথা বলি, তারপর তো আমরা নিশ্চয়ই তা নিয়েও ডিবেট করব। আপাতত একটা ছোট বিরতি নেব, কিন্তু বিশ্বাস করুন কোথাও যাবেন না, কারণ বিরতির পর আজ হাল্লা বলে কিংবা আজ বাংলা টেলিভিশনের এই ডিবেট শোগুলো যেগুলো হয় তাতে আমরা একটা অন্যরকম কিছু ঘটাতে চলেছি। বিরতির পর অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ নতুন কিছু দেখবেন। চেঁচামেচি অনেক হলো, প্রথমে দেশ তারপর ভোট, কী হবে এরকম কিছু নতুন করব। আজকে এই মুহূর্তে লেটস গেট এভরিবডি অন স্ক্রিন। আজকে যারা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছে, আর চেঁচামেচি নয়, অন্তত আগামী আধ ঘন্টার চেঁচামেচি নয়, একটা সলিউশন খোঁজার চেষ্টা করুন। সলিউশন কী আছে? আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যিনি সমর্থক রয়েছেন তিনি পেশায় আইনজীবী, আইনটা ভালো বোঝেন। আমাদের সঙ্গে একজন ডাক্তারবাবু রয়েছে, যে ডাক্তারবাবু বলতে পারবেন মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচারটা কি, আলফালাতে যেটা হয়েছে সেইটা কিভাবে প্রতিরোধ করা যায়। আমাদের সঙ্গে সুভাষিস রয়েছে, থিঙ্ক ট্যাঙ্ক সিকিউরিটি এক্সপার্ট। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপাংশু চৌধুরী, যিনি নিজে সেনাতে কাজ করেছেন এবং তিনি জানেন ইজ হ্যান্ডেলড টেররিস্ট, কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনস কীভাবে হয় জানেন। কারণ এই মুহূর্তে জঙ্গিরা না একেবারে আমাদের সমাজে আছে। ডাক্তারবাবু, এই আল ফালাহার মতো যে আমরা রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক অ্যাঙ্গেলস, রাজনৈতিক স্টেটমেন্ট ন্যারেটিভগুলোকে ছেড়ে ভারতের কথা ভেবে শুরু করি। ডাক্তারবাবু, এই যে মডিউলগুলো সক্রিয় হচ্ছে এবং যেটা আমরা দেখলাম আলফালা ইউনিভার্সিটিতে, সেখানে ডাক্তারদের মধ্যে এটা হলো, এই জিনিসটা, কারণ এই মুহূর্তে হোয়াইট কলার টেররিজম চলে এসছে, এই জিনিসটাকে প্রতিহত করার জন্য একটা মেডিকেল কলেজে কী কী স্টেপস নেওয়া যেতে পারে? দেখুন, মেডিকেল কলেজের প্রথম এটা হচ্ছে তদন্তের পরে বেরিয়ে আসবে যে সেই মেডিকেল কলেজ বা সেই ইউনিভার্সিটির আধিকারিকরা এর সাথে যুক্ত ছিলেন কিনা। অনেকটা যদি আপনি দেখেন আধিকারিকরা যুক্ত আছে, তাহলে সেক্ষেত্রে তারা জানলেও ব্যবস্থা নেবে না, উল্টে তারাই সুযোগ করে দেবে এই যে ল্যাবরেটরিতে কাজ করা বা ল্যাবরেটরি থেকে অ্যামোনিয়া নাইট্রেট বার করে দেওয়া। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন শস্যের মধ্যে ভূত। এবার এখানে বলুন, এই যে একজন ডক্টর নিসার আহমেদের কথা বলা হচ্ছে, যিনি কাশ্মীরে যার বিরুদ্ধে অভিযোগ ছিল একেবারে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হওয়ার, তিনি ওখানে একটি হসপিটালে ছিলেন, সেখান থেকে তার চাকরিটি যায়, তাকে কিভাবে আবার এই কলেজে চাকরি দেওয়া হলো? এবং তিনি কিন্তু এই কলেজে প্রফেসর, তিনি এই মডিউলের সঙ্গে যুক্ত এবং তিনি এখন হাওয়া, কেউ খুঁজে পাচ্ছে না, উদাও। আর দেখুন, আমাদের দেশে তো নিয়ম আছে, যে কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, একটা পুলিশ ভেরিফিকেশন হয়, জানতে চাওয়া হয়, তাহলে হচ্ছে সেগুলো এখানে হয়নি একটা প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিতে। তো এখন এইগুলোতে নজরদারি করতেই হবে। এখন এই ইউনিভার্সিটিতে তুমি যেটা বললে বা আমিও সেটা শুনেছি, যে এখানে হয়তো যে এই শস্যের মধ্যে ভূত আছে, তো সেই ক্ষেত্রে এখন তাদের কিভাবে সেখানে তারা নজরদারি করবে সেটা সরকারকে ঠিক করতে হবে। সরকার কিভাবে, প্রাইভেট হলেও সাধারণত সরকার চেষ্টা করে যে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ইন্টারফেয়ার কিছু না করতে, কিন্তু এবার হয়তো ইন্টারফেয়ার করতে হতে পারে সিকিউরিটি গ্রাউন্ডে। অবশ্যই, ভেরি গুড পয়েন্ট। অ্যাটলিস্ট একটা তো কনস্ট্রাকটিভ পয়েন্ট আমরা পেলাম, যে এবার সরকারকে ভেরিফিকেশনের জন্য নতুন কিছু পদ্ধতি আনতে হবে, প্রাইভেট কলেজ হলেও, প্রাইভেট ইনস্টিটিউশন হলেও। অনির্বাণ, যে নেটওয়ার্কটা জেল থেকে বেরিয়ে আসছে, সেটা কাশ্মীর হোক, সেটা বাংলা হোক, সেটা মুক্তেশ্বর হোক, যেখানেই হোক, যে নেটওয়ার্কটা বেরিয়ে আসছে এটা খুব সন্দেহজনক এবং এটা খুব ক্ষতিকর। এই নেটওয়ার্কটাকে আইনিভাবে কিভাবে ডিসম্যান্টেল করা যায়? দেখুন, এখানে আইনিভাবে ডিসম্যান্টেল করার আগে যেটা বুঝতে হবে যে ইন্টেলিজেন্সের প্রশ্নটা, সেখানে সেন্ট্রাল আইবি, স্টেট আইবি দুটো আলাদা আলাদাভাবে কাজ করলে এই কাজটা কোনোদিনই হওয়া সম্ভব নয়। তাদের ইন কোঅর্ডিনেশন কাজ করা দরকার। কারণ আবারও বলছি, অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে সিকিউরিটির প্রশ্নে, সেইখানে কোনো এই সরকার ওই সরকার, এই দল ওই দল থাকতে পারে না, থাকা উচিত নয়। কিন্তু এখানে কোথাও গিয়ে আমি আবারও বলছি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে যে রাজনৈতিক কারণেই যারা বিরোধী দল তাদের চালিত সরকারের দিকে আঙুল তুলতে হবে বলে কোথাও না কোথাও এই গ্লিচেসগুলোকে অ্যালাউ করা, কোথাও না কোথাও নিজেদের দায়িত্ব পালন করতে না পারার দায়টা সামহাও বিরোধীদের ঘাড়ে ঠেলে দিতে হবেই হবে। সেইটা করতে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে কোথাও হয়তো বা অনেক ক্ষেত্রে পঙ্গু করে রাখা। মানে স্টেট সেন্টার উভয়ই করে, মানে এখানে বাদ বিচার করে, আমি এখানে আলাদা করে তো বাদ বিচার করিনি। আমি এখানে একটাই কারণে বললাম যে এক্ষেত্রে একটা ওয়েস্ট বেঙ্গলের জেলের যোগ পাওয়া যাওয়ার মাত্রই যেভাবে ওয়েস্ট বেঙ্গল বা যেহেতু এখানকার প্লিজ, আই হ্যাভ সেড দ্যাট আমরা পলিটিক্যাল ন্যারেটিভে যাচ্ছি না। তুমি এখানে পলিটিক্যাল ওয়েস্ট বেঙ্গলে কি করা দরকার এই নেটওয়ার্কটাকে ডিসম্যান্টেল? আমি আবারও বলছি, এক্ষেত্রে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, যেটা স্টেট আইবি হোক, সেটা সেন্ট্রাল আইবি হোক, তাদের ইন কোঅর্ডিনেশন কাজ করতে হবে। কারণ সিকিউরিটির প্রশ্নে কোনো আলাদা গভর্নমেন্ট হয় না, সেটা প্যান ইন্ডিয়া ভাবে যতগুলি এজেন্সি রয়েছে, সেটা স্টেট গভর্নমেন্টের হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, তাদের একসঙ্গে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমার জেল তোমার জেল, আমার ফোর্স তোমার ফোর্স বলে কিছু নেই। খুব সুন্দর, খুব সুন্দর যে ইন্টেলিজেন্স এজেন্সিকে একসাথে কাজ করতে হবে, স্টেট এবং সেন্টারকে একসঙ্গে পার্লান্সে এসে আমার তোমার নয় আমাদের। সুভাষিস, এ তো হলো।
আম জনতা তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এই মুহূর্তে কি করা দরকার ইমিডিয়েটলি স্টেট এবং সেন্টারকে একসঙ্গে, কারণ হোয়াইট কলার টেররিস্টরা কিন্তু আমাদের সঙ্গেই মিশে যাচ্ছে। দেখো আমি একটা কথা এবার একটু বলি। হ্যাঁ, প্রথম কথাটা হচ্ছে যেটা বোঝা দরকার আছে সেটা হলো যে আমরা সবাই জানি ভাত এবং মাংস দিয়ে কোনো আগুনের উপরে দিয়ে দিলেই কিছুক্ষণ বাদে বিরিয়ানি হয়ে যায়, কিন্তু যারা বিরিয়ানি রান্না করতে জানে তারা জানে বহু রকমের মশলা লাগে, বহু রকমের টাইমিং সেন্স আছে। সুতরাং এই কথাটা আমাদের সবারই বোঝাটা খুব আবশ্যক আজকে দেশের স্বার্থে, যে কোঅর্ডিনেশন আর ব্রিজিং ছাড়া ন্যাশনাল সিকিউরিটি বাঁচে না। সেখানে স্টেট গভর্নমেন্ট, ন্যাশনাল গভর্নমেন্ট দুজনের মধ্যে কোঅর্ডিনেশন। এইখানে যখন আমি গভর্নমেন্ট কথাটা ইউজ করছি সেখানে কিন্তু আমি একবারও বলিনি বিজেপি, তৃণমূল, আরজেডি, কিছু না। এখানে হচ্ছে স্টেট গভর্নমেন্ট আর ন্যাশনাল গভর্নমেন্ট একজন আরেকজনের কোঅর্ডিনেটিং এজেন্সি, একজন আরেকজনের নোটারি এজেন্সি, একজন পলিসি দেবে, অন্যজন এক্সিকিউট করবে। এইভাবেই ডেমোক্রেসির এন্টায়ার স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে। এবার আসছি আমি এক্সিকিউশনের ক্ষেত্রে, তুমি যেটা বললে সলিউশন মেকিং। প্রথম কথাটা হচ্ছে ইনফরমেশন ব্রিজিংয়ে কোনো রকম লুফোল থাকবে না। থিঙ্ক লাইক এ টেররিস্ট টু রিজলভ আ প্রবলেম। একটা টেররিস্ট কি দেখবে, আমাদের যদি এই ডিবেটটা দেখে তখন দেখবে এতগুলো পলিটিক্যাল লুপোলস আছে, যেই পলিটিক্যাল লুপোলসগুলো তাদের কাছে ভীষণ লুক্রেটিভ। তারা বুঝবে বাংলায় আমাদের একটা পলিটিক্যাল পার্টি একটা কাজ করতে চাইছে, অন্য পলিটিক্যাল পার্টি তাকে ক্রিটিসাইজ করছে। এই গ্যাপটাকে ইউটিলাইজ করে কি করে সোশ্যাল পেনিট্রেশন ঘটানো যায়, এই গ্যাপটাকে ইউজ করে কি করে কোনো কমিউনিটিকে আমরা অ্যাগ্রেসিভ করে ফেলতে পারি, এই গ্যাপগুলোকে বন্ধ করতে হবে। আদারওয়াইজ আমরা যত বিবৃতি দিই, যত ন্যারেটিভ তৈরি করি, যত ডাইলেক্ট তৈরি করি, সেটা কোনোদিন লাস্ট করবে না। এন্ড অফ দ্য ডে অল্প হোক, বেশি হোক, মেজো হোক, সেজো হোক, তারা কোনো না কোনো সাকসেস পেয়ে যাবে। আমরা এখানে গলা ফাটাবো ইন্টেলিজেন্স ফেলিয়ারে, আমরা এখানে গলা ফাটাবো, ক্রিটিসিজম করবো গভর্নমেন্টদের, আমরা পলিটিক্যাল পার্টির উপরে আঙুল তুলবো, কিন্তু দিনের শেষে যেটা স্যার বললেন, আমাদের দেশের মানুষ মৃত্যুবরণ করবে এবং সেই লাশগুলোর বোঝা টানাটা খুব কঠিন। একটা অত্যন্ত সুন্দর কথা বললো যে এই পলিটিক্যাল ডিফারেন্সের জন্য যে দুটো দলের মধ্যে কিংবা যে লুপহোল, যে সময় কিংবা যে গ্যাপটা হয়, সেই গ্যাপটাকে এবার পূর্ণ করতে হবে, কারণ এই গ্যাপটা, এই ফাঁকটাকেই টেররিস্টরা, সন্ত্রাসবাদীরা তারা ব্যবহার করে। এবার আসবো সেই লোকটার কাছে যার এই থ্রেট সিচুয়েশন ডিল করার সবচেয়ে বেশি এক্সপার্টিস আছে আমাদের সবার মধ্যে, কর্নেল দীপাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, টেররিস্ট এখন আর AK-47 নিয়ে পাহাড় ডিঙিয়ে আসছে না, তারা আমাদের সঙ্গে একেবারে হোয়াইট কলার জবসে রয়েছে। এই যে আরবান টেররিস্ট, মডার্ন টেররিস্ট যারা আমাদের সঙ্গে মিশে আছে, হাউ ডু উই আইডেন্টিফাই দেম, তাদের কীভাবে চিহ্নিত করব, এবং তার থেকেও বড় জিনিস, এই পলিটিক্যাল কচকচানির বাইরে বেরিয়ে তাদেরকে কিভাবে চিহ্নিত করে উইদাউট ক্রিয়েটিং আ সোশ্যাল টার্বুলেন্স। মানে এমন তো নয় যে একজন টেররিস্ট একটা ধর্মের বলে সেই ধর্মের সবাই টেররিস্ট হয়ে গেল। এই ন্যারেটিভটাও যেমন ঠিক নয়, তেমন কাউকে ভিকটিম কার্ড খেলে তাকে একেবারে আমি দেখলামই না সেটাও ঠিক নয়। এই ব্রিজটা কি করে হবে? কারণ আপনারা এটা করেছেন, দীর্ঘদিন করেছেন, কাশ্মীরের মতো জায়গায় করেছেন, আপনি বেস্ট বলতে পারবেন এটা কিভাবে করা দরকার। ইলমাস, আমরা যেটা এই ডিফারেন্ট এজেন্সিস কে সবচেয়ে বেশি ভাবাচ্ছে হচ্ছে, আগে যেটা আপনি বললেন, ইট ওয়াজ রেস্ট্রিক্টেড টু জম্মু অ্যান্ড কাশ্মীর, বেসিক্যালি জম্মু অ্যান্ড কাশ্মীর। টেরার মডিউল, টেরার, সেটা হোয়াইট কলারও আগেও জম্মু কাশ্মীরে দেখা গেছে। এইটা যখন ছড়িয়ে যাচ্ছে ফ্রম দ্য হিন্টারল্যান্ড টু দ্য মেনল্যান্ড, হিন্টারল্যান্ড থেকে মেনল্যান্ডে চলে এসে এনসিআর রিজিয়ন, দিল্লি, লখনৌ, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, এই যখন বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে যাচ্ছে এই যে মডিউলটা, এই টেরার মডিউল, এবং এই টেরার মডিউলে কেউ কিন্তু বাইরের না, সবাই দে আর অল পার্ট অফ ভারত, এরা ভারতের নাগরিক, দে আর ইন্ডিয়ান। আর বিশেষ করে যখন এই মডিউলটাকে অন্য যে কোনো ডাক্তার, আপনার স্টুডিওতে ডাক্তার, উনি কি কাল করবেন না, এটা হবে না, বিকজ তাকে র্যাডিক্যালাইজ হতে হবে, তাকে মৌলবাদের দিকে একটা ঝুঁকতে হবে। সো ওয়ান্স হু ইজ নট এ র্যাডিক্যালাইজড ইন্ডিভিজুয়াল, সে টেকনোক্র্যাট হোক অথবা একদম নিম্নবর্তী সমাজের হোক, তাকে টানা যাবে না। আগে টেররিজম আর একদম নিম্ন, যার পভার্টির মধ্যে দিয়ে যাচ্ছে, খুব গরিব, সেটা একটা ইকুইভ্যালেন্স টানা হতো। আজকে আমরা সেই কথা টেলিভিশনের পর্দায় বলছি না, কারণ আজকে ডাক্তাররা ধরা পড়েছে। কালকে সাইবার যদি একটা অ্যাটাক করে সেন্ট্রাল গভর্নমেন্টের কমপ্লিট, যে সাইবার যদি একবারে ক্র্যাক করে দেয়, তখন বলা হবে টেকনোক্র্যাটদের কথা হবে, ইঞ্জিনিয়ার। তো সব টেকনোক্র্যাট, সব ডাক্তার কি মৌলবাদ? না, দেয়ার ইজ আ র্যাডিক্যালাইজ পার্ট। তো এই র্যাডিক্যালাইজেশন কিরকম করে হয়, অনেক একটা দিস এ বিগ ডিসকাশন, কেন হয়েছে, কিরকম হয়েছে। তাহলে তো ইজম যেগুলো আছে, ন্যাশনালিজম, নকশাল কেন হয়, সবাইকেই নকশাল না, কিন্তু নকশাল আছে, নকশাল হয়। একইভাবে র্যাডিক্যালাইজড
গ্রুপ হয়, সেখান থেকে টেরর নেটওয়ার্ক তৈরি হয়, সেখান থেকে একটা মডিউল তৈরি হয়, এবং তাদের যখন এই এত সুন্দর সুন্দর আপনার AK-47 দরকার নেই, আপনার ডেটোনেশন দরকার নেই, অল দিস মুজাব্বিল, আদিল, আমি আবার বলছি নামের সঙ্গে কিন্তু তাদের ধর্ম ইকুইভ্যালেন্ট করবেন না। টেরর, আই বিলিভ টেরর হ্যাজ গট নো রিলিজিয়ন। একেবারে আমি আবার ফিরবো, কিন্তু আমার একটা ছোট বিরতির সময় হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে গত 15 মিনিট ধরে কিন্তু কেউ কোনো চেঁচামেচি করলো না, কোনো রাজনৈতিক দল কাদা ছোড়াছুড়ি করলো না। সম্ভব একসঙ্গে বসে দেশের জন্য ডিসিশন নেওয়া সম্ভব। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র বললেন সুন্দরভাবে সরকারদের কাজ করতে হবে, নিরাপত্তা বাড়াতে হবে। অনির্বাণ তৃণমূল কংগ্রেসের সমর্থক খুব সহজভাবে বলে দিলেন যে দেখুন এই স্টেট এবং সেন্ট্রাল আলাদা করলে চলবে না, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সমন্বয়ে ফেরোতে হবে। সুভাষিস সুন্দরভাবে বললেন যে স্টেট শেয়ারিং, ইনফরমেশন শেয়ারিং এবং স্ট্রাকচার ঠিক করতে হবে। আর কি সুন্দরভাবে কর্নেল চৌধুরী বলে দিলেন থিঙ্ক লাইক দি আর্মি, কারো ধর্ম দেখে সে সন্ত্রাসবাদী কিনা বিচার করো না। MMGC, থিঙ্ক লাইক দি আর্মি, মন্দির, মসজিদ, গুরুদ্বারা, চার্চ, সেই আউটলুক নিয়ে এসো, তাহলেই দেশ বাঁচবে। দেখুন আরেকটা জিনিস আমাদের খুব ভাবাচ্ছে জানেন, একদিকে বিস্ফোরণ, অন্যদিকে বাংলায় বোমা উদ্ধার। বিশ্বাস করুন এই বাংলায় গত কয়েকদিনে যে পরিমাণে বোমা উদ্ধার হয়েছে তাতে একটা প্রশ্ন উঠছে, এই বোমা কে আনছে, কারা আনছে, কেন আনছে। এক এক করে যাই। শামশেরগঞ্জে প্রায় 25টি বোমা উদ্ধার, দু জায়গা থেকে 25টি বোমা উদ্ধার, এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশ সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করেছে। এগুলো পেটো বোমা, এগুলো একটু ধমকাতে চমকাতে কাজে লাগে, কিন্তু লাগবেই বা কেন? বাংলায় এই রাজনীতির পরিপন্থী আসবে কেন? এক। দ্বিতীয়, লালগোলাতে কি হলো? লালগোলাতে 3টে জায়গা থেকে 56টি বোমা উদ্ধার হলো। নাসিরপুরে 6টি, মায় এলাকায় 28টি, মানিকচকে 22টি সকেট বোমা ও সুকরি বোমা উদ্ধার হলো লালগোলা। এবার দেখুন বারুইপুর থেকে 3টি বোমা উদ্ধার হলো। অর্থাৎ শামশেরগঞ্জ, লালগোলা এবং বারুইপুর থেকে সব মিলিয়ে যদি দেখি প্রায় 100-র কাছাকাছি বোমা উদ্ধার হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলোতে, দক্ষিণবঙ্গের এই 3 জায়গায় বোমা আনছে কে, কেন আনছে, কোন কারণে আনছে? একটু ফিরবো। বোমার ছবি দেখিয়ে দিয়েছি, সবাই বোমাগুলো চিনতে পেরেছে। এমন বোমা রাজনীতির সঙ্গে যুক্ত মানুষরা বহুবার দেখেছেন, এবং বিশেষ করে দেখেছেন ভোট ঠিক আসলেই। আমার প্রশ্নটা এখানেই প্রথমে তন্ময়দার কাছে। তন্ময়দা, বোমাগুলো কে আনছে, কেন আনছে? প্রথমেই বলবো আমি ইলমাজ, এই জিনিসগুলোকে কিন্তু একদম লঘু করে দেখবেন না। আমিও বলছি না এই পেটো বোমা, কারণ এই জন্যে যদি আপনি এবার কাউন্ট করতে আরম্ভ করেন দেখবেন আমাদের রাজ্যে এই পেটো বোমায় কতজন শিশুর মৃত্যু হয়েছে। তারা হচ্ছে খেলা করতে গিয়েছে, ওই বোমা হাত ধরেছে, ফেটেছে, মৃত্যু হয়েছে। আজকে হচ্ছে আপনি জানেন মিনাখায় একটি বাচ্চা মেয়ে মামার বাড়িতে বেড়াতে এসছে, মামা হচ্ছে এই পেটো বোম নিয়ে বাড়িতে রেখে দিয়েছে, সেখানে সেটা ফেটে বাচ্চাটির মৃত্যু হয়েছে। তো বাচ্চা শুধু নয়, এবং বড়রাও যারা অ্যাডাল্ট তাদেরও আপনি যদি সেই বডিগুলো কাউন্ট করেন, আমি বলতে চাইছি না, তাহলে দেখবেন এই জঙ্গি কার্যকলাপে যা মৃত্যু হয়েছে তার থেকে আমাদের রাজ্যে অনেক বেশি মৃত্যু হয়েছে এই পেটো বোমাতে। এবং এই পেটো বোমাটা কাজে লাগে তৃণমূলের, তারা হচ্ছে ভোটের আগে এগুলোকে আরো বেশি করে মজুত করে, এবং এগুলো নাকি শুনেছি একটা জেলা থেকে আরেকটা জেলায় বিক্রি হয়, যে একজন তৈরি করলো সে এবার অন্যজনকে বিক্রি করলো। তো এই মানে এর একটা আলাদা অর্থনীতি আছে, একটা ইকোনমি রয়েছে। এইগুলো দেখো সবাই তো তৈরি করছে না, অনেকে আবার তৈরি করছে, একজন ভালো তৈরি করতে পারে তাকে আরেকজন কিনে নিয়ে গেল, কারণ সবটাই তো লাগবে তৃণমূলের নেটওয়ার্কিং এ। কারণ তারা আলটিমেটলি এগুলোকে ভোটে কাজে লাগাবে, এবং একটা ভোট হওয়া মানে ভোটের আগে মৃত্যু হবে, ভোটের দিনে মৃত্যু হবে, ভোটের পরে মৃত্যু হবে, আমরা এটা দেখে আসছি। আমি একবার অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, চপ শিল্প ছিল, পাকোড়া শিল্প ছিল, দাদা বলছেন এবার বোমা শিল্পটাও এসছে, একটা প্যারালাল ইকোনমি চলছে। আমি একটু সার্কাস্টিকলি বলছি, একটা প্যারালাল ইকোনমি চলছে, এবং দাদা যা বললেন তারা তো সাংঘাতিক। মানে বোমা ম্যানুফ্যাকচারিং টু সেলস অ্যালং উইথ মার্কেটিং, অ্যাজ ইফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ চ্যাম্পিয়ন ইট অল। এগ্রি করো নাকি স্ট্রংলি ডিসএগ্রি করো? দেখুন, ভোট আসার আগে বইমেলা আসছে। আমার ধারণা তন্ময়দার বোধহয় কিছু কল্পবিজ্ঞানের কাহিনী এবার প্রকাশিত হতে চলেছে, তার একটা মহড়া উনি সেরে রাখলেন। এক্ষেত্রে বোমা যদি আমি ধরে নিই, ওনার কথা অনুযায়ী তৃণমূল তার দলীয় ক্যাপাসিটিতে মজুত করছে, আবার ওনারাই বলে থাকেন পুলিশ হচ্ছে তৃণমূলের দলদাস। এবারে তুমি আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও, তৃণমূল কোটানকোট যদি মজুত করে থাকে তাহলে তৃণমূলের দলদাস পুলিশ সেগুলোকে উদ্ধার করলো কি কারণে? এটা তো যুক্তি তো মিলছে না। সুতরাং জানুয়ারি মাসে আমি আশা করবো তন্ময় দেবের সুন্দর একটা কাহিনী লিখবেন, সেগুলো আমরা পড়বো, আমার কোনো আপত্তি নেই।
প্রসঙ্গ হচ্ছে একটা জিনিস আমি একমত যে এটো যাই হোক না কেন, বোমা জিনিসটাকে সিরিয়াসলি নিতে হবে। এখানে কোনোভাবে এটা লঘু করে দেখা উচিত নয়। পুলিশ যেমন উদ্ধার করেছে, তেমনি এটা যাতে বানাতেই না পারে সেই রকম পরিস্থিতি আমরা চাইবো। সেই জায়গায় যে জিরো, মানে একটা বোমাও এই ধরনের তৈরি হচ্ছে না, একজনেরও কোনো রকম প্রাণহানি দূরের কথা, কোনো রকম অঙ্গহানিও করছে না, সেটা আমরা দেখতে চাই। এবার সেটাকে যদি রাজনৈতিক তরজার জায়গায় নিয়ে গিয়ে লঘু করে দিতে চান তন্ময় দ্বারা, সেটা তাদের ব্যাপার। সেখানে আমি একবার চৌধুরীকে নিয়ে আসবো, আমি আসবো তোমার কাছে। কারণ চৌধুরী, এই সমস্ত কিছুর মাঝখানে অল সার্কাজম স্কেপ্ট পার্ট, একটা জিনিস যেটা তন্ময়দা বলেছেন তার সঙ্গে আই এম শিওর আমরা সবাই এগ্রি করি, এই পেটো বোমাগুলোর কারণে না অনেক শৈশবে আঁচ পড়েছে। অনেক বাচ্চা ছেলে এই বোমাগুলোকে বল ভেবে খেলতে গিয়ে হাতে তুলে নিয়ে অনেক 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 গুরুতর জখমের সম্মুখীন হয়েছে, অনেক প্রাণও গিয়েছে। এই কালচারটা কেমন, এবং এই কালচারটাও কি কোথাও ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট নয়? বোমা মজুত হচ্ছে মুঙ্গের, এক সময় আমার মনে আছে মুঙ্গের ছাপরা ভারতের সিকিউরিটির জন্য থ্রেট ছিল। এখন কি সেই থ্রেটটা বাংলা টেক ওভার করছে? পেটো অথবা এই যে আপনি কাট্টা যেটা বলছেন, মুঙ্গেরে যেটা তৈরি করতো, এগুলো যারা ওয়াকিবহল পশ্চিমবাংলা, বিহার, উত্তরপ্রদেশের রাজনৈতিক পরিসরে, তারা এটা এই এইগুলোর সঙ্গে খুব ওয়াকিবহল। এরা জানে যে এগুলো কি, এটা খেলার বল না। যারা এটা খেলার বল ভাবে ইউজ করেছে, আমরা জানি ছোট ছোট বাচ্চাদের পশ্চিমবাংলা হচ্ছে মৃত্যু হয়েছে। এইটা 2000, যদি কেউ বলে যে 2011-র পর হয়েছে, এটা 2011-র পর না, এটা পশ্চিমবাংলা বহুদিন আগের থেকে এই কালচার চলে আসে। আপনি যেটা ইউ হ্যাভ রাইটলি ব্রট আউট, এটা একটা কালচার। এই কালচারটা বাঞ্ছনীয় নয়। কেউ চায় না ভায়োলেন্স, কেউ চায় না বোমগুলো হোক, তবে একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। এটা তো বহুদিন, এটা কালকে ধরে আমি ফর এক্সাম্পল বলছি, কালকে 2026 ইলেকশন আছে, তাই এত মজুদ করা হচ্ছে। এগুলো চেঞ্জ হয়ে বিজেপি সরকার এলো, এবং বিজেপি সরকার যদি আসে, তাহলে কি পশ্চিমবাংলায় যেটা বাম জামানায় দেখেছি, কংগ্রেস জামানায় দেখেছি, তৃণমূল জামানায় একইভাবে হয়েছে, সেটা বিজেপি এলে কি অ্যাবসলিউটলি বন্ধ হয়ে যাবে? মানে সমস্ত কেউ আর বোম বানাবে না, সবাই বাড়িতে তুলসী গাছ মাঝখানে রেখে। ঠিক বলেছেন। আমি একবার ছোট করে সুভাষিসের কাছে যাবো স্যার, আর আল কাম ব্যাক টু ইউ। আমার অনেক না স্যার, প্লিজ আমি একবার সুভাষির কাছে যাবো। ইয়াসিন স্যার, সুভাষি, আমার খুব সহজ প্রশ্ন, এই মুহূর্তে যা সিচুয়েশন ন্যাশনাল সিকিউরিটি, সেখানে এই বোমাটা হয়তো অনেকে ভাবে হোয়াট ইজ দ্য কানেকশন তো আছে, ক্রাইম নেক্সাস। দেখো ভাই, আমি একটা কথা, কালকে 1500টা বোমা উদ্ধার হয়েছে একমাত্র মুর্শিদাবাদ থেকে, 1500টা। এটা আমি প্রথমবার স্যারের এগেনস্টে যাচ্ছি। কথাটা হচ্ছে এইভাবে বোমা রাখলে চলবে না, এটা আমি প্রতিবাদ জানাচ্ছি। বোমার ব্র্যান্ডিং দরকার, লিখে দাও বোমাটা কোন পার্টি তৈরি করছে, কোথায় তৈরি করছে। আদারওয়াইজ স্যার, এটা সত্যি কথা, আমাদের দুই, প্লিজ স্যার আমাকে শেষ করতে না, আমাদের দুই লার্নেড ফেলো গন্ডগোল করছেন। একজন বলছেন আমাদের বোমা আপনাদের বোমা, একজন বলছেন তাদের বোমা। এটা হতে পারে না, কারণ যে মানুষটা ফাটবে সেই মানুষটার পরিচিতি আমরা জানবো, যেটা ফাটাবে তার পরিচিতি জানবো না, এটা তো হতে পারে না। আমার মৃত্যুর কারণটা লেখা থাকবে কোনো রাজনৈতিক বইয়ের পাতায়, এবং সেই রাজনৈতিক বইয়ের পাতার ডেফিনেশন আমরা পাবো না। কেন আমরা সেই ডেমোক্রেসির মধ্যে বসে আজকে ডিবেট করব? আমরা আজকে কেন ডিবেট করব না যে আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন ইন্ডাস্ট্রি আসছে? আমরা কেন তোমার সাথে ডিবেট করবো না এটা নিয়ে, যে আমাদের পশ্চিমবাংলায় যে এত ইন্ডাস্ট্রি আসছে, তার কলকারখানায় যে ক্লাইমেট চেঞ্জটা আসছে, সেই প্রবলেম নিয়ে আমরা কেন এখানে বসে ডিবেট করব দিনের পর দিন? যে বোমা পাওয়া যাচ্ছে, সেই বোমা কোন ব্র্যান্ডের, সেই বোমা কোন পার্টির, সেই বোমা কোন মানুষের মাথা এবং হাত উড়িয়ে দিচ্ছে? তার কারণটা হচ্ছে আমরা যারা প্রফেশনাল ভায়োলেন্স নিয়ে আলোচনা করছি, তারা রিগ্রেট ফেল করি এই ডিবেটগুলোর পরে। তার কারণটা হচ্ছে ডেভেলপমেন্ট। আই এম ভেরি শিওর, আস্ক মিস্টার, একেবারে আমি তোমার সঙ্গে উনিও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে কথা বলতে চান, আমিও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে কথা বলতে চাই। আমি এখানে একটা ছোট্ট বিরতি, আমি 100% সহমত সুভাষিসের সঙ্গে, যে আমাদের কথা হোক উন্নয়ন নিয়ে, কথা হোক ইন্ডাস্ট্রি নিয়ে, কথা হোক শালবনির সেই স্টিল প্রকল্প নিয়ে, কথা হোক আরও একাধিক প্রকল্প নিয়ে, কথা হোক ভারত সরকার কি প্রকল্প নিয়ে আসতে বলো তা নিয়ে, কিন্তু কথা যেন না হয় কেন বোমা এসছে তা নিয়ে, কথা যেন না হয় শৈশবে বারুদের গন্ধ নিয়ে। আনফর্চুনেটলি এগুলো হয়, প্রাইম টাইমেই হয়, কারণ রাজনৈতিক দলগুলো হয়তো নজর দেয় না। আর এক দ্বন্দ্বের কথা বলি, আচ্ছা আমরা বলি ডেমোক্রেসি, গণতন্ত্রে ব্যালট কাজ করে, বুলেট কাজ করে না। আজকে এই কথাই বললেন ডক্টর সিভি আনন্দ বোস, যিনি আমাদের রাজ্যপাল। কিন্তু এই নিয়ে হঠাৎ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত খেপে গেলেন কেন?
তিনি ব্যালট বুলেটের এই ডিফারেন্সিয়েশন নিয়ে হঠাৎ করে রাজ্যপালের বিরুদ্ধে তো কেন রাখলেন? দুটোই দেখাবো। প্রথমে ডক্টর সিভি আনন্দ বোস, আমাদের রাজ্যের রাজ্যপাল, তিনি কি বলেছেন শুনুন। In West Bengal, election should be based on ballot, not bullet. That is a transition which is required urgently in the state. রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এটা বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। এটা হয়েছে আজকে সকালে, বিশ্বাস করুন। সকালে দেখলেন একদিকে রাজ্যপাল, একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিকেলেও একই জিনিসটাই হলো, ব্যাপারটা একটু উল্টে গেল। দেখবেন উল্টে গিয়ে কি হলো, উল্টে গিয়ে পাল্টে গেল অ্যাকচুয়ালি। দেখুন, করুক, আমিও দেখতে চাই, আমিও তারপর থেকে এফআইআর করবো ওর নামে। প্রতিদিন যে প্ররোচনা দিয়ে একটা মানুষ, সংবিধানের প্রোটেকশন আছে বলে যাকে ইচ্ছে যা তা বলে যাবে, একটা সরকারের বিরুদ্ধে বলে যাবে, ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি প্ররোচনা দেবে, যেগুলো এখন বিএনএস এর অ্যাট্রাক্ট করে, তার বিরুদ্ধে মামলা করা যাবে না। আর উনি মামলা করবেন, এটা হয়, এটা শুভেন্দু অধিকারের প্রোটেকশনের মতো হয়ে গেছে, বুঝলেন না? Ordered take action against Kallan Banerjee. Kallan Banerjee also stated that he is going to file a complaint against you. He is most welcome. Your ordered take action against Kallan Banerjee. Kallan Banerjee also stated that he is going to file a complaint against you. He is most welcome. Your ordered take action against Kallan Banerjee. Kallan Banerjee also stated that he is going to file a complaint against you. এক সাংসদ বলছেন মামলা করবেন রাজ্যপালের বিরুদ্ধে। রাজ্যপাল বলছেন বাংলায় ভোট হওয়া উচিত ব্যালটে, বুলেটে নয়। বাংলায় কেন, গোটা ভারতবর্ষতেই ভোট হওয়া উচিত ব্যালটে, বুলেটে নয়। এবং সেটা নিয়ে আবার রাজ্যপালকে গুন্ডাদের হাতে বন্দুক তুলে দেয়, বুলেট তুলে দেয় বলছেন আরেক সাংসদ। কনস্টিটিউশনের দুই ধ্বজাধারী, একজন কনস্টিটিউশনাল পদে বসে আছেন আর একজনও কনস্টিটিউশনাল পদে রয়েছেন, আবার জনপ্রতিনিধি। এইটা এই মুহূর্তে দেশের কিংবা বাংলার রাজনীতির দৈন্য অবস্থাকেই দেখায়। অনির্বাণ এগ্রি করবে তো? দৈন কিনা জানি না, কিন্তু রাজ্যপাল একটা কথা ঠিক বলেছেন, ভোট ব্যালটে হওয়া উচিত। লিটারেলি নিলাম, মানে ইভিএমটা বাতিল করে ব্যালটের কথা উনি বলছেন কিনা জানি না, যদি বলে থাকেন রিপোর্ট দিতে পারেন। আমরাও কিন্তু চাই ইভিএমটা বাতিল হোক এবং বুলেট নয়, ব্যালটেই ভোট হোক। তাহলে এই ভোট চুরির ব্যাপারটা কিন্তু এত সহজ হবে না। আপনিও বলছেন কল্যাণবাবু যদি আপনার বিরুদ্ধে কেস করে দেয় তাহলে কি করবে? না, সেটা আলাদা কথা, সে কল্যাণদা কেস করতে পারে, কিন্তু আমার মনে হয় না ফেলো কলিগের বিরুদ্ধে কল্যাণদা সেরকম কিছু করবে বলে। কিন্তু এক্ষেত্রে রাজ্যপালের সিভি আনন্দ বোস, মাননীয় সিভি আনন্দ বোস, আমি যতদূর খবর পাচ্ছি ওনার মেয়াদ খুব বেশি দিন নয়। সুপ্রিম কোর্টের বলেছেন সেটা তো ভুল বলেননি। না, আমি তো বলছি ভুল বলেননি, ব্যালট হওয়া উচিত। খেপে গেলেন কেন কল্যাণবাবু? হ্যাঁ, কল্যাণদা কেন খেপলেন সেটা কল্যাণদা সরাসরি বলতে পারেন। উনি সাংবাদিকদের ফেস করেন, পালিয়ে যান না, প্রেস কনফারেন্স। এবার দেখুন, আমার কাছে আরেকটি বক্তব্য রয়েছে। কল্যাণদা কেন হঠাৎ করে এত রেগে গেলেন, কল্যাণবাবু কেন এরকম করে কথা বললেন, তা নিয়ে দিলীপ বাবুর একটা ছোট্ট বক্তব্য রয়েছে, টিপ্পণী রয়েছে। তাহলে আমি সেটাই চালাই। দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। কেন হঠাৎ কল্যাণবাবু এমন কথা বললেন, দিলীপ ঘোষ একটা ছোট্ট ব্যাখ্যা দিয়েছেন, শুনুন। না, কল্যাণ ব্যানার্জি মাঝে মধ্যে উটপটাং কথা বলে একটু খবরে আসেন। কোথাও না হলে নিজের পার্টির মধ্যে ঝগড়া করে দেন, নিজের এমপিদের সঙ্গে ঝগড়া করে উনি খবরে থাকতে ভালোবাসেন। এইসব কথার কোনো মানে হয় না। বাকি রাজ্যপাল আছেন, তিনি দেখবেন ব্যাপারটা। এবার অধীর চৌধুরী, যিনি একেবারে বিজেপির বিরোধিতা করেন, সেই অধীর চৌধুরীর কংগ্রেস যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গেও হাত মেলায়, তিনি কি বলছেন সেটাও একবার শুনে নিন। কি করবে রাজ্যপাল? রাজ্যপালের কি ক্ষমতা আছে? আমাদের বাংলায় যে রাজ্যপাল, তার কি ক্ষমতা আছে? বড় একটা বাংলো পেয়েছে, বিশাল একটা প্রাসাদ পেয়েছে, খাই দায় থাকে, ঘুমাই, মাঝে মাঝে পাতেলা দেয়। এবার আমার প্রশ্ন, একেবারে অনির্বাণকে এই প্রশ্নটা প্রথমে করি। অনির্বাণ, রাজ্যপাল তো কিছু ভুল বলে, এবার তারপর রাজ্যপাল বন্দুক দেয় কাকে, কে ডাকে, ওকে ডাকে, তাকে ডাকে, মানে আমি না বুঝলাম না কনস্ট্রাকটিভ রাজনীতিটা কোথায়। না, শুধুমাত্র একটা বক্তব্য তুলে ধরলে তো হবে না, তার ধারাবাহিকতাটা দেখতে হবে। আজকে নির্বাচন, প্রথম কথা বাংলায় নির্বাচন এখনো বহু মাস দূরে, ততদিন অবধি উনি নিজেই রাজ্যপাল পদে থাকবেন,
কিনা এটা নিয়ে যথেষ্ট বড় প্রশ্নচিহ্ন আছে, যেটা কমপ্লিট করতে চাইছিলাম। সুপ্রিম কোর্টের একজন জাস্টিসকে সম্ভবত এখানে তাকে রাজ্যপাল করে পাঠানো হবে, সুতরাং তার মেয়াদ এমনিতেই শেষের দিকে। সেই জায়গা থেকে এই রাজ্যপালের পদটা ধরে রাখবার জন্য যদি তার এই সব স্টান্টমূলক ডায়ালগ দিতে হয়, তিনি দিচ্ছেন। আমি তো স্পষ্ট বলছি, ওনার বিরুদ্ধে আমি বাকি সব ছেড়ে দিলাম, কোনো রাজনৈতিক অভিযোগে আমি যেতেই চাইছি না। একজন সাধারণ মহিলা, তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন তার কোনো রকম তদন্ত তিনি করতে দেননি। কেন দেননি? তার যদি ন্যূনতম মোরাল গ্রাউন্ড থাকতো অ্যালাউ করতে পারতেন। দেখুন, আমি দিলীপদা যেটা বললেন আমি একদম একমত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় খবরে থাকতে চান এবং সেই জন্য উনি মাঝে মাঝে এই সমস্ত কুকথা কথাবার্তা বলে। অফিশিয়ালি বিজেপি দিলীপ বাবুর সঙ্গে একমত হচ্ছে। আমি বলছি যে খবরে তিনি থাকতে চান এবং অ্যাটেনশন সিকার। আমি আউট অফ কিউরিওসিটি, দিলীপ ঘোষের সঙ্গে বিজেপি অফিশিয়ালি তাহলে একমত হচ্ছে। শুনুন, আমি যে কোনো, আপনিও কথা বলে আমি বলতে পারি যে আপনি যা বলছেন ঠিক বলছেন, আমি তার সাথে একমত, তো তাতে তো অসুবিধা হয় না। সেই আমার সঙ্গে অনির্বাণও বললে বলতে পারি হ্যাঁ এই ব্যাপারে আমি অনির্বাণের সাথে একমত, তো এটাতে কি এসে যায়? তো এবার আমি যেটা বলার চেষ্টা করছি যে দেখুন, ইনি বারে বারে এগুলো করে আসছেন, ওনার ডানা ছেটেছে তৃণমূল, তো উনি এখনো অতটা খবরে আসতে পাচ্ছেন না। আজকে আপনার মনে আছে যে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন রুচির মানুষ, তিনি পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে তখনকার স্পিকার রাজ্যসভার সেই জগদীপ ধনখড়ের সঙ্গে কেমন মিমিক্রি করেছিলেন। তার একটা ডিসেবিলিটি আছে, সেইটা নিয়ে করে কেমন করেছিল আমি দেখাতে যাই না। তো এই এনার রুচি। আজকে একসময় যখন জগদীপ ধনখড় আমাদের গভর্নর ছিল, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সবাই থানায় থানায় এফআইআর করে রাখুন। আপনি একটা পুরনো স্মৃতি উস্কে দিলেন। আমি অনির্বাণকেই প্রশ্ন করবো, অনির্বাণ, যদি কথাটা মহিলার অভিযোগের কথাই হয় কিংবা মহিলা সংক্রান্ত অভিযোগের কথা হয়, কল্যাণবাবু কয়েকদিন আগে তার নিজের দলের এক মহিলা সংসদকে নিয়ে যে কটূক্তি করেছিলেন কিংবা যে অঙ্গভঙ্গি এবং যে শিরোনামগুলো হয়েছিল সেগুলো খুব একটা হওয়া উচিত ছিল না। স্পেসিফিকলি একজন মহিলা সাংসদ তার নিজের দলে, এবং তার বিরুদ্ধে যে চয়েসেস্ট অফ ওয়ার্ডস উনি করেছিলেন, আমি আনফর্চুনেটলি শিক্ষায় বড় হইনি, আমি সেগুলো রিপিট করতে পারবো না, তুমি নিশ্চয়ই শুনেছো। কল্যাণবাবুকে আমরা কি বল, কল্যাণবাবুর আধ্যাত্মিক ব্যাপার স্যাপার, কল্যাণবাবুর পুজো করার ভঙ্গিবা, এগুলো সবকে শ্রদ্ধা জানিয়ে আমার একটা প্রশ্ন, কল্যাণবাবু এই হেন মন্তব্য কেন করে? না, প্রথম কথা হচ্ছে রুচির প্রশ্ন আর একটি অপরাধের অভিযোগ, দুটো কিন্তু এক নয়। ওটাও তো অপরাধ, উনি যেটা বলেছিলেন সেটা তো অপরাধ। সেটা অপরাধ ইনসানে রুচির প্রশ্ন বলতে পারো, চয়েস অফ ওয়ার্ডস এর কথা বলছো, কিন্তু অপরাধ তো। এক সেকেন্ড আমি আসছি। সেটা চয়েস অফ ওয়ার্ডস এর প্রশ্ন অপরাধ যদি বলো অপরাধ, কিন্তু সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যেটা হয়েছিল সেটা একটা অ্যাক্টিভিটি, একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির অভিযোগ, সেটা কোনো শব্দের কথা হচ্ছে না। একজন মহিলার মোলেস্টেশনের চার্জের প্রশ্ন আসছে, সেখানে তিনি কেন তার কনস্টিটিউশনাল প্রোটেকশনের জায়গাটা ব্যবহার করলেন? তার মিনিমাম যদি মোরালিটি থাকতো তিনি বলতে পারতেন হোক ইনভেস্টিগেশন, তিনি সেটা করতে পারেননি, কারণ নিশ্চিতভাবে একবার কর্নেল দীপাংশু চৌধুরীর কাছে যাবো। কর্নেল চৌধুরী, আমরা শুরু করেছিলাম আজকে একটা বিবাদ দিয়ে, তারপর আমরা চেষ্টা করলাম বিবাদটাকে থামিয়ে সলিউশনে আনার, কিন্তু লাস্টে ঠিক যখন আমরা এই পয়েন্টে গিয়ে পৌঁছলাম আমরা দেখলাম সেই বিবাদ আবার হবে। আমার একটাই প্রশ্ন, আর্মিতে একটা কথা আছে জানেন তো, হাইরার্কিটা কি পলিটিক্সেও ফলো করা দরকার কিংবা গভর্নেন্সেও ফলো করা দরকার? নাহলে একজন নির্বাচিত সাংসদ তিনি গভর্নরকে যা তা বলছে। আবার উল্টোও দেখেছি আমরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য কোনো নির্বাচিত, অন্য বিরোধী দলের নির্বাচিত বিধায়ক তারা যা তা বলছে। এটা বন্ধ হওয়া দরকার কি দরকার নয়? এটা কি আমার জিজ্ঞেস করলেন? একেবারে স্যার। প্রথম কথা, এলমাজ এমন একটা টপিক নিয়ে ডিসকাস করছি which has got no repercussion, মানে এটার কোনো ভ্যালু নেই। দুটো লোকের, একজনের লুজ মাউথ, ফাউল টাং, তাদের নিয়ে একটা এয়ার টাইম এত ইম্পর্টেন্ট, যেখানে একটা পারসেপশন, রাজ্যের কোনো ইউজ নেই। এটা হোয়াট ইজ, মানে আমার রাজ্য পশ্চিমবাংলার যদি আমি কথা নিয়ে করি, আমি ভারতও না নিলাম, এই কথাগুলো দিয়ে আমার রাজ্যের কোনো ইউজ নেই। রাজ্যের গভর্নেন্স সত্যি আমার হাতে আর একেবারে সময় নেই, কিন্তু সত্যি আজকে এই দ্বন্দ্বের কোনো দরকারই ছিল না, কারণ এটা ফাইনালি বাংলায় কোনো ভ্যালু অ্যাড করলো না। বাংলার রাজনীতি, বাংলার মানুষের জীবনে নতুন করে কোনো উন্নয়নমূলক ধারা কিংবা ন্যারেটিভ তৈরি করলো না। একটা কোট আনকোট যদি বলি, একটা কন্ট্রোভার্সি হলো, ব্যাস সেখানেই শেষ। খবর হলো, কন্ট্রোভার্সি হলো, 7টার সময় আমিও 10 মিনিট দিলাম, এখানেই শেষ। কিন্তু মানুষ কি পেল এই কন্ট্রোভার্সি থেকে? লবডঙ্কা। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।